ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম ভেরি হ্যাপি, খুব ভালো লাগছে হায়দার হোসেনকে দেখি। আমারও ভালো লাগছে। And I'm a big fan of yours. আমরাও তো আপনার ফ্যান। কথা বলো। চেনা মুখ, দুঃখ সুখ, প্রত্যেকটা শিল্পীর জীবনে হায়দার হোসেন আমার মনে হচ্ছে তাদের সুখ দুঃখ নিয়েই। পৃথিবীর একটি মানুষের জীবনে কোন ক্ষেত্র আছে যেখানে দুঃখ সুখ নাই, থাকতেই হবে। দর্শক, আজকে আমরা সাংস্কৃতিক জীবনের অনেক দুঃখ বেদনা সুখ শান্তি সব নিয়েই আলোচনা করতে চেষ্টা করব। রাস্তার টিয়া পাখি নিয়ে ঘাম হয় না, এটা তাদের বিভিন্ন রকম। আমি বিশ্বাস করি সাংস্কৃতিক জগৎটা 80% ভাগ্যের উপরে। অনেক ভালো গান করেও হয় না, তারা সূর্যের দেখা পায় না। আবার কেমন করে যেন সেই প্রতিভাবান শিল্পী উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়। আমরা দেখি না একটু, এখানে দুটো জিনিস আছে, একটিকে আপনি গ্রহণ করবেন এবং আমাকে বলতে হবে কি লেখা আছে। You are very lucky. I'm always lucky by the case. শুরুতে দেখা যাচ্ছে সুখ। সুখ, হ্যাঁ। আমি জানি না এই শুরুতে যখন ওটা উঠে এলো, ভাগ্যের খেলা বলা যায় না, সুখ দিয়ে হয়তো শুরু, সুখ দিয়ে জীবনের পথ চলা, আজও হয়তো সুখী। আচ্ছা, গানের জীবনে এ যাবৎকালের দুটো স্মৃতি শুনতে চাচ্ছি, একটি সুখের আর একটি দুঃখের। তবে দুটোই হতে হবে সাংস্কৃতিক জীবনের সঙ্গে জড়িত। আমার খুব ভালো লেগেছিল যখন আমাকে আলম খান ডেকেছে ওনার প্লেব্যাক মিউজিকে বাজানোর জন্য। তো দ্যাট ওয়াজ এ গ্রেট জয় ফর মি, বুঝছেন, যে আমি একটা ছোটো মানুষ, তখন 15-16 বছর বয়স হবে, আর এত বড় বড় শিল্পীর সাথে বাজাবো, এইটা একটা জয় ছিল। আর দুঃখ ছিল, আমরা বহু আগে একবার বিটিভিতে একটা প্রোগ্রাম করেছিলাম, আজম ভাইয়ের প্রোগ্রাম, আমি বাজাচ্ছিলাম, আমাকে ক্যামেরাতে দেখাই নেই, খুব একটা, খুব দুঃখ পেয়েছিলাম। এটা দুঃখ, দুঃখ, দুঃখ। এই দুঃখ তো তত প্রগাঢ় নয়, তাই না? আবার একটি প্রশ্ন থাকবে, গান গেয়ে হায়দার হোসেন যতটা আনন্দ পায়, কিন্তু একই হায়দার হোসেন যখন গানের লেখা লেখে, সেটাকে পুনরুপিত করে, এটার মধ্যে কোনটা আনন্দের? আমার লেখাটা সবচেয়ে বেশি আনন্দ, গান গাওয়ার চাইতে। গুড, ভেরি গুড। লেখার আনন্দ তো বিশাল, তাই না? ইটস মোর সামথিং সর্ট অফ পাইলটিং। আগে কথাটা আসে, তারপর সুরটা চলে আসে। করব কি করব জীবনের আমরা তোমাকে যেভাবে চিনি, তুমি যেভাবে মানুষের কাছে হৃদয়গ্রাহী হয়ে গেছো, কোন গানটা তোমার হৃদয় কারে? আসলে আমি তো ওভাবে প্রফেশনালি গান করি না, আমার যখন, আর আমি এত গান করিও না, খুব কম করি। যে গানগুলি আমি বুঝি যেটা হৃদয়ে লাগবে, আমাকে ভালো লাগতে হবে আমার গান, সেই গানগুলি করি, অন্যথা আমি গান করি না। আচ্ছা, মানুষ সবই পছন্দ করে। আমার যদি ভালো না লাগে, আমি কিভাবে আশা করবো আপনার ভালো লাগবে? হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, হয়ে যাক না আজকে তোমার পছন্দের একটা, আচ্ছা, অনেক গান একটা কলি শুনি। এমন যদি হতো, অমন যদি হতো, ভাবনা যত হঠাৎ যদি সত্যি হয়ে যেত, এমন যদি হতো, অমন যদি হতো, যদির মাঝে আটকে গেছে ভাবনাই আমার যত। আহা আহা, কি চমৎকার কথা। যদি হতো, অমন যদি হতো। এই তো মনে আছে কি গানটা যেদিন সুর করা হয়? না, এই দিনক্ষণ মনে নেই। আচ্ছা, শ্রোতাদের থেকে কাদের আগ্রহ বেশি হায়দার হোসেনের ওপর, নারী শ্রোতা না পুরুষ শ্রোতা? শ্রোতা যে শব্দটা বলেন, এর কোনো লিঙ্গ হয় না আসলে। শ্রোতা তো শ্রোতাই, এটা নারী হোক আর পুরুষ হোক, যেহেতু লিঙ্গ হয় না, শ্রোতা এই শ্রোতা, আমার জন্য সবাই সমান। আচ্ছা, সরাসরি আমরা একটা কথায় চলে আসি। ভাইরাল একটি 4 অক্ষরের শব্দ, শব্দটা নিজেই একটা ভাইরাল, কি বলবো, এই ডিজিজ বহন করে। আমি ডিজিজ বলছি এই কারণে, যেটা এই ভাইরালের কোনো সীমা নাই। তোমার কি মন্তব্য? এই ভাইরাল যে হচ্ছে, ভাইরালি কি সবকিছু? আমি ওভাবে দেখি না, আমি দেখি কি ভাইরালটা বড় কথা না, আপনার একটা গান কত বছর টিকে, এটার লাইফ কত দূর,
যেরকম আমি যদি আপনার সেই এমন একটা এটা এখনো কিন্তু বেঁচে আছে, তাই না? মামুনি এখনো বেঁচে আছে। কত বছর হয়েছে এই বয়সগুলি? আমি আসলে ভাইরালের চেয়ে বেশি দেখি একটা গানের জীবদ্দশা কত লম্বা। কিন্তু যখন একটি গান ভাইরাল হয়ে যায় তোমারই, চারিদিকে জয় জয়কার, তোমার খুব আনন্দ লাগে না? আনন্দ তো লাগবেই, যে মানুষ যখন আমার গান নিয়ে নিবে দ্যাট মিনস আমার ভালো লাগবেই, কিন্তু আমি মোর ইন্টারেস্টেড ইন কত বছর আমার গানটা টিকবে। এমন কি কাউকে পেয়েছো তুমি যে তোমার গান খুবই ভাইরাল, কিন্তু যে ভাইরাল বলছে, শুনছে, আনন্দ পাচ্ছে, সে গানের অন্তর্নিহিত কিছুই বুঝতে পারছে না, তুমি এটা বুঝেছো, এটা তখন কি মনে হয়? এটা সবচেয়ে বেশি হয়, এটা সবচেয়ে বেশি হয় যে আমি যেটা বলতে চাচ্ছি হয়তো বা এত ডিপে যাচ্ছে না, তো ডিপে যেতে হবে। তুমি কি তোমার নিজের বাড়িতে কখনো ভাইরাল হয়েছো? আমি তো ঢাকার মানুষ, আমার বাড়ি তো ঢাকা বেগম বাজার, কোথায় ভাইরাল হবো? এমনকি কখনো মনে হয় যে বাড়িতে যার অ্যাপ্রিসিয়েশন নেই সে কিভাবে বাইরে অ্যাপ্রিসিয়েশনটা পাবে, এমনকি মনে হয়েছে? অথবা বাড়িতে একেবারেই পাত্তা দিল না, কিন্তু বাইরে তো অস্থির সময়, সেখানে তুমি কি ভাবো? দেখেন, বাসা থেকে যদি সাপোর্ট না থাকে দ্য থিংস বিকাম ভেরি টাফ, রিয়েলি ভেরি টাফ হয়ে যায়। বাসা থেকে সাপোর্ট না থাকে, কারণ আপনাকে গান গাইতে দিবে না, আপনাকে রেয়াজ করতে দিবে না, আপনাকে বসতে দিবে না, তাই না? সন্ধ্যার সময় গান করছি বকা খাবেন, এই বই খুলে লেখাপড়া করো বা এটা করো এটা করো। কিন্তু গানের বাসায় যদি গানের চর্চা থাকে আর সবাই যদি সাপোর্টিভ হয়, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়ে যায়। একেবারে বৈরী পরিবেশে গান করে আসলেই কষ্ট। ধরে নিচ্ছি কোনো সময় তোমার একটি সৃষ্টির সময় একেবারেই তোমার প্রতি বিরূপ এবং পছন্দ করছে না, তখন কি একটু একটু লাগে না? লাগে। প্রবলেম হয় কি, যখন আমি 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 তো অনেক সময় হঠাৎ একটা লাইন মনে পড়লে তা আমি এটা লিখে রাখি, কারণ আমি সকালে উঠে ভুলে যাব। তো অনেক সময় দেখা যায় রাত 12টা 1টার সময় আমার একটা লাইন মনে পড়েছে, তো ওটা যখন লিখতে বসি তখন আমার অর্ধাঙ্গিনী বা আমার বউ আমাকে ডাক দেয়, এত রাত্রে কী লেখালেখি, তাড়াতাড়ি আসেন। তখন হয় কি, এই ছন্দ পতন ঘটে আর লাইনটা আমি মনে রাখতে পারি না, ভুলে যাই লাইনটা। এইসব অসুবিধা হয়। আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। ঘরের এই যে ইন্সপিরেশন না পেলে সৃষ্টি কিন্তু গাঢ় হয়ে বসতে চায় না, দ্যাটস রাইট। তাই না? তো তুমি কি এই দিক দিয়ে সুখে আছো? হ্যাঁ, নো ডাউট, নো ডাউট। এখন আমি রাত 12টা 2টার সময় যদি করি, আমি তো হয়তো সকালবেলা ঘুমিয়ে থাকবো, আমার বউকে তো 7টার সময় উঠতে হবে, ওদিক তো খেয়াল রাখতে হবে। সে তো আর জেগে থাকতে পারবে না, বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, তখনকার আমলের কথা বলছি। সো এটা আমরা মেনে নিই, অ্যান্ড আই এম হ্যাপি। আচ্ছা, যখন তুমি সাধনা থাকো খিদে পায় না? এই জিনিসটা আমার নাই আসলে, আলহামদুলিল্লাহ। আমার কখনোই খিদা পায় না, খুব কম। অন্তত একটা কাপ চা খেতে মন চায় না? ওটা আমি নিজেই বানিয়ে খাই। আচ্ছা, ম্যাডাম বানিয়ে দেয় না? হ্যাঁ, ও যদি জেগে থাকে আমাকে বলে আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু নর্মালি ম্যাক্সিমাম আমি নিজে দুটোর বানিয়ে। মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে, নিজে বানিয়ে খাওয়া। না, আমি তফাৎ বুঝি না, আমার তো একই রকম লাগে। তাই? একটু বেরো শিখ নাকি আমি। ওকে, আচ্ছা, আমি একটু বাবা মার কথা শুনতে চাই। জি জি বলেন। তোমার গান পছন্দ করতো? আমার আব্বা তো অনেক আগেই মারা গেছেন, সে 1973 বা 2তে। সো ইটস এ লং টাইম। তখন আমি ছোট। আমার আম্মা আমার গান শুনতো এবং ওনার পছন্দের গান গাইতে হবে, আমার গান না কিন্তু 30 বছর এগুলি না, উনি যে গানগুলি পছন্দ করেন সেগুলি গাইতে হবে, তো সেগুলি গিয়ে গাইতে পারবে। তবে যাই বলো না কেন, বাবা এমন একটি শব্দ, যেমন আমার বাবা বলতেন যে আমার কোনো ছেলে যদি একটা সরকারি চাকরি করতে আমার ভালো লাগে। ভালো লাগতো। ওনার তো টাকার অভাব ছিল না, কিন্তু বলে যেতেন। কিন্তু উনি যেদিন একেবারে অসুস্থ হয়ে যায়, ওনার বাকশক্তি হারিয়ে ফেলে, ওই দিন আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম শিল্পকলা একাডেমি ডিরেক্টর পদে। আল্লাহ আল্লাহ। আমি ওনাকে বলতে পারিনি। তো এই যে আজকে তোমার দুঃখ পাও না, আজকে তোমার বাবা তোমাকে এই অবস্থা দেখে গেল না? আসলে আমি অন্যভাবে দেখি। আসলে দেখেন, আমার মানুষের জীবনে কিন্তু আপনি ওইভাবে হিসাব করেন, জীবন তো বেঁচে থাকাই কিন্তু একটা প্রবলেম। আপনাকে অনেক কিছু করতে হয়, খেতে হয়, খাওয়ার জোগাড় করতে হয়, ফ্যামিলি আছে, এটা আছে, দিন দিন দায়িত্ব বাড়তে থাকে এবং ভেজাল বাড়তে থাকে। তো দুনিয়া খুব একটা সুখের জায়গা না আমার কাছে মনে হয়। তার মধ্যে এই যে আপনি এখন বসে আলাপ করছি, এই যে সুখের মুহূর্তটা পেয়েছি, ওতেই আমি আনন্দিত। কিন্তু আমি যদি বলি যে তুমি কথাগুলো বলে গেলে, এর মধ্যেই তো একটা দুঃখ ছুটে আচ্ছা ছুটে আচ্ছা আসছে। আচ্ছা, কিন্তু এই যে আপনার সাথে বসে আছি, এই যে গল্প, এইটা আমি কিন্তু ক্যাশ করবো, এনক্যাশ করবো। আই এনজয় মাই লাইফ। হয়তো 1 ঘন্টা আছি এখানে, আই উইল এনজয় লাইক এনিথিং। হায়দার, হ্যাঁ বলেন।
চোখটি বুঝে শুধু কল্পনা করো সমুদ্র পাড়ে বসে আছো, আল্লাহু আকবার। একটি গান শোনো। আরে বাবা, আরে সমুদ্র পাড়ে বসে তো আমি প্রথম গান লিখেছি। আমার জীবনের প্রথম গান কিন্তু ওই সমুদ্র পাড়ে বসেই তাই? ইয়েস, এবং সমুদ্রকে নিয়েই লেখা। কক্সবাজার সমুদ্র আমি প্রথম যেদিন দেখেছি। নীল চোখে চোখ আমি রেখেছি, সাত রঙে মনে ছবি এঁকেছি, তার চোখ ভরে যত আমি দেখেছি, যেন স্বর্গের কাছাকাছি এসেছি। বাহ, নীল চোখে চোখ আমি রেখেছি, সাত রঙে মনে ছবি এঁকেছি, তার চোখ ভরে যত আমি দেখেছি, যেন স্বর্গের কাছাকাছি এসেছি। গানটি মনে হয় আমি প্রথম শুনলাম। চমৎকার রোমান্টিক একটি গান। হ্যাঁ, 81-এ গান, এটা 81-এ লিখেছিলাম। তোমার যে গানগুলিতে আমরা খুবই অভ্যস্ত, এত চমৎকার, আলহামদুলিল্লাহ। জীবনের বাস্তবতাকে এত সুন্দরভাবে মাঝে মাঝে রসিকতা দিয়ে তুমি আনতে পারো, এই জন্য ভাবনার বাইরে তোমাকে যদি আমি একটু অনুরোধ করি, এই মুহূর্তে মানুষের জন্য যারা সেটা বসে দেখছে, তাদের জন্য দুটি লাইন ইনস্ট্যান্ট বানিয়ে কি? ওর বাবা, এটা পারবো না। দেখো না, প্লিজ ট্রাই। আমার বিশ্বাস হাজার হোসেন পারবে। আরে আরে, পারবো না। মানুষ যারা, যে শিল্পী মানুষের মনের ব্যথা বোঝে, কষ্ট বোঝে, তার জন্য দুটো লাইন কোনো ব্যাপার না। গো হেড ম্যান। I cannot try. আমার একটু, একটু একটু। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। এটা আমার দুঃখের কথা একটা। সুখের মধ্যে অনেক দুঃখ থাকে তো। আমি কিন্তু বাংলা জীবনে পড়িনি। এখন আপনার এটা কেমন করে? আমরা সারা জীবন ইংলিশ মিডিয়ামে পড়েছি, বাংলা কোনো সাবজেক্টও ছিল না আমার। তো বাংলা শেখার আমার খুব শখ ছিল। আচ্ছা, ইদানিং জি, দু একটা ভাবনা চিন্তা নিশ্চয়ই মাথা আসে, ওখান থেকে না হয় একটু মিক্স করে। বিজয় উল্লাস এখানেই নয় শেষ, বিজয় উল্লাস এখানেই নয় শেষ, সবাই মিলে ঘুরতে হবে স্বপ্নের বাংলাদেশ। বাহ বাহ, হিংসা প্রতিহিংসা নয়, ভালোবাসা চিরন্তন। হিংসা প্রতিহিংসা নয়, ভালোবাসা চিরন্তন। ভালোবাসা গড়ে দিতে পারে সুন্দর ভুবন। হাতটা মিলিয়ে দিই। আচ্ছা, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালো লাগছে। আচ্ছা, অনেক প্রাণী মানুষের কণ্ঠে সুরে তারা সাড়া দেয়, বিশ্বাস করো? ইয়েস 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 ইয়েস, বিশেষ করে ঘটেছে কিছু এমন? আমি একটা বিড়াল পালতাম, আচ্ছা, ও আমার গান খুব পছন্দ করতো, একটু বুঝতাম। আমি যখন রেয়াজ কখনো করতাম, বিড়াল কি তোমার দিকে ও সামনে ওর চোখে যতটুকু বড় বড় করে তাকিয়ে অবাক হয়ে দেখে? ও সামনে এসে বসে থাকবে, রেয়াজ করলে সামনে এসে হারমোনিয়ামের উপরে বসতো। আবার হয় কি, প্রাণীকে ভালোবাসলে না ও আপনাকে ভালোবাসবে, ওকে ভালোবাসতে জানতে হবে। কেন আমার বিড়ালেই আমার বিড়ালের সংখ্যা 5-6টি, তাদের সংখ্যা, তাদের সদস্য। আমি যেটা দেখি মাঝে মাঝে যখন বাড়ি থেকে বেরিয়ে ঢাকা আসছি, যখন ফেরত যাই, আমি জানি না তুমি কি বুঝো, ওরা কি করে আসে, এসে ওদের শরীরটা পায়ের সঙ্গে একটু ঘষা। ইট ইজ ট্রু, ইটস ট্রু। আচ্ছা, এটা মানেটা কি? এটা হলো সে যে আপনার সে পছন্দ করেছে, আপনি এসছেন যে, তাই? এই ভালোবাসার তার অভাব পড়েছে। হ্যাঁ, গানটা শুনি। কি গান? শুধু বিড়াল আর তুমি, শুনি। হ্যাঁ, বিড়াল নিয়ে গান নেই আমার। হারিয়ে যাই যাক না কোন দূর অজানায়, নতুন ঠিকানা মধুর স্বপ্নে। হারিয়ে যাই যাক না মধুর অজানায়, মধুর ঠিকানা মধুর স্বপ্নে। চমৎকার চমৎকার, একটি প্রাণী বসে তোমার গান শুনছে, একা একা, তুমিও একা। এটা কি দিন না রাতের গল্প? এটা দিনের বেলা। আচ্ছা, এনিওয়ে, প্রথম জীবনে যেদিন তুমি প্রশংসা পেলে, সেই মুহূর্তটা আজকে শুনতে চাই, এবং কেমন ছিল, অনুভূতি কি ছিল, কতটুকু প্রকাশ করতে মন চাইছিল, একটু গল্প আকারে, ছোট গল্প আকারে শুনুন। আমার জীবনের প্রথম গান লিখেছি যখন, এইটা লিখেছি।
কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো, এমন কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না। আবার বলতে হবে? মুখটা আবার মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো, এমন কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না। বাহ বাহ, এই গানটা যখন লিখেছি, মন কি চায় এটা কি আজও জানা হয়েছে? আমি বলছি আপনাকে, আগে বলে নি, আগে আমি অ্যাপ্রিসিয়েশনের কথাটা বলে নিই যে এখন গানটা তো শুরু করেছি, লিখেছি, এখন গান ভালো হয়েছে না মন্দ হয়েছে কীভাবে বলবো, আমি তার বোদ্ধা না। আমি লাকি ভাইয়ের কাছে চলে গেলাম, লাকি আকান্ত, সুরকার লাকি আকান্ত, ওনার কাছে গিয়ে বলেন, লাকি ভাই আমি একটা গান করেছি, আপনি একটু শুনবেন কেমন হয়েছে? হ্যাঁ গা, আমি শোনালাম। তো লাকি ভাই তখন বললেন, তোমারটা না খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তুমি গান করতে পারবা। দ্যাট ওয়াজ এক্সাইটমেন্ট লাইক এনিথিং। লাকি ভাই বলছে ভালো হয়েছে, বিশাল ব্যাপার, বিশাল পাওনা। আবার অবশ্যই বিশাল ব্যাপার। জীবন্ত কারা কারা হ্যাঁ, তোমার সামনে গান শুনেছে, শোনার ইচ্ছা করে তোমাকে বলেছে একটু গান শোনাও, এরকম জীবন্ত কিংবদন্তি অথবা যারা চলে গেছেন তাদের মধ্যে কার কথা বেশি মনে হয়? আমার এখনও আছেন উনি, আমি ওনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ, একটু শরীরটা ভালো হলে যাবো। ফেরদৌসী রহমান, ওনার মতো লেজেন্ড বলছে, হ্যাঁ তোমার গান ভালো লাগে আমার, তুমি কিন্তু গানগুলি একটা কবিতার আকারে বই ছাপাবে। আমার কিন্তু একটা কাহিনী মনে পড়ে, দুবাইতে আচ্ছা আচ্ছা, চ্যানেলের অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি ছিল, তো প্রোগ্রাম চলছে, পুল সাইডে নিচে হঠাৎ খোঁজাখুঁজি শুরু হচ্ছে, হায়দার কোথায়, হায়দার কোথায়, হায়দার হোসেনকে লাগবে এখনই, তাকে শ্রোতারা যাচ্ছে তাকে। এই যে খোঁজাখুঁজি, তারপর হায়দারকে পাওয়া গেল, এক কোণে বসেছিল, সে তো এমনি কোথাও যায় না, বসে বসে সেও গান শুনছিল, প্রোগ্রাম দেখছিল। তারপর যখন তাকে নিয়ে বসানো হলো, কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু সেটা ভাবছিলাম না, আমি ভাবছিলাম মানুষ একটু শিল্পী যখন ভালোবাসা পায়, তার চাক্ষুষ একটি প্রতিবেদন যেন আমি দেখলাম, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এবং ওই ফাঁকে দেখেছিলাম সাগর ভাই চ্যানেল ব্যবস্থাপনা পরিচালক, উনি আমার মনে আছে স্টেজ পর্যন্ত আদর করে নিয়ে গেল, 3টা গান গাওয়া হয়েছিল, একটি গান অনুরোধ ছিল সেখানে, মাইনকাচি পায়, বিশেষ করে বেশ কয়েকজন তারা জোরে জোরে বলছিল। তখন এই হায়দার হোসেন একটু হাসি দিল, হাসি দিয়ে তার মনকে কি প্রবোধ দিল জানি না, কারণ আমি তো তাকে দেখছি এখন তখন উপন্যাসের নায়ক হিসাবে, সেই উপন্যাসের নায়ক তখন যখন গানটা ধরলো, গানটা আমি শুনলাম মন দিয়ে, গানের কথাগুলো আমি ওই দিন শুনেছিলাম, এবং শব্দগুলো তখন এমনভাবে আমরা আগে পরে শুনি যে মাইনকাচি পায়, এগুলো অনেকভাবে ব্যবহার হয়, কিন্তু এই গানে গানটি এই শব্দটা কেন ব্যবহার করলো আগে আমি তার মুখে শুনতে চাই, ওয়াই মাইনকাচি পায়। এই আমরা ঢাকাইয়া তো আপনি জানেন, তো ঢাকাইয়া তো মাইনকার চিপা একটা শব্দ আছে, এটা হলো এমন এক চিপা, ওয়ান্স ইউ গো ইন ইউ ক্যানট গেট আউট, একবার পড়ে গেলে আপনার বাঁচার আর নিস্তার না, আপনি ওখানেই থাকতে হবে। সুতরাং জীবনটা এইটার সাথে আমি তুলনা করেছি, এই চিপার মধ্যে পড়ে যায় যখন আমরা বিয়ে শাদী করি আর কি। দর্শকরা, আমি হায়দার হোসেনকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মতামত কি জানি না, তবে আপনাদের মনে হয় উত্তরটা ভালো লাগবে, সেটি হলো, হায়দার হোসেন তুমি কি কখনো মাইনকাচি পায় পড়েছো? পড়েই তো আছি, এখনো? এখনো তো আছি। সঙ্গীতের কাছে? আরে না, আমার বউয়ের কাছে। কি বলেন না বলার সাহস হলো? আচ্ছা, তো এখন বয়স হয়ে গেছে না, আর কিছু করবে না, ভয় নাই? না এখন আর ভয় নেই। আধুনিক বিশ্বে আজকের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে অনেক কেন্দ্রই আছে, ভারতবর্ষে একরকম, পারস্যে একরকম, মিডল ইস্টে একরকম, কিন্তু সারা বিশ্বকে মিলিয়ে হলিউড, যেখানে হায়দার হোসেনের জীবন, কৈশোর জীবন, যৌবনের যৌবন বেড়ে উঠেছে। আচ্ছা, সেখান থেকে কি কিছু অভিজ্ঞতা অর্জন করা হয়েছে? হ্যাঁ, ওখান থেকে আমি সবচেয়ে বেশি করেছি, ইটস লট, কারণ ওয়েস্টার্ন মিউজিকটাকে বুঝতে শিখেছি সেখান থেকে। কারণ আমার বন্ধু বান্ধব যারা ছিল, উই ইউজড টু প্লে টুগেদার, ও গিটারিস্ট যারা ছিল, নাম করে গিটারিস্ট, এখন তো অনেক নাম তাদের, জর্জ ছিল, হান্স ছিল, স্কট ছিল, তো উই ইউজড টু প্লে টুগেদার, আমরা একসঙ্গে বাজাতাম, তো ওখান থেকে অনেক কিছু শেখা হয় আলহামদুলিল্লাহ। আমি কেন বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের গান নিয়ে একটি কথা বলেছিলেন বেশ আগে, যে বাংলাদেশের মানুষ গান শুনলেই হলো, কথাটা লাগলে তাদের খুশি,
কিন্তু ইউরোপ আমেরিকার দর্শক শ্রোতারা কিন্তু তা না। তারা দেখে গায়ক কেমন গাইলো, গানের কথা কি, গানের তাল ছন্দ কেমন, সুর কেমন, এরপরে তাদের একটা মন্তব্য আসে গায়ক সম্পর্কে বা গায়িকা সম্পর্কে। এই কথার উপর তোমার মতামত কি? 100%। ওখানে যদি আপনি এখন মনে করেন যে আমি গিটার কিনতে গিয়েছি, প্রথমে কেউ আসবে না আপনার কাছে, এখানে আপনার সেলসম্যানরা কিন্তু ঘোরাফেরা করবে, আসবে না। যখন আমরা বাজাবো তখন তারা বোঝে এটা প্রফেশন, বাজানো দেখি, তখন দেখবে সবাই চলে আসছে। আমি তখন বলবো এই গিটার তোমার জন্য না, ওই গিটার তোমার জন্য, ওই গিটার তোমার জন্য, তখন এরা বলে। এই যে তারা আন্ডারস্ট্যান্ড করে, যখন তারা বোঝে আমি পারি, দে আর ডিফারেন্ট। কেননা এলভিস প্রেসলির শো সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। ওই সমাজগুলোতে তারা মিন করে হোয়াট ইজ এন্টারটেইনমেন্ট। তারা কি গাইতে চায় সেটা আলাদা মিন করে, তারা কিছু বোঝাতে চায় সেটাও মিন করে। সার্বিক দিক দিয়ে আমাদের মধ্যেও সাংস্কৃতিক চেতনা আছে, কিন্তু কোথায় যেন মাঝে মাঝে আমি হারিয়ে যাই যে ঠিক কোথায় যে আমরা সমালোচিত হচ্ছি, কোথায় আমরা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মাঝে মাঝে আমি ঠিক খেয়ে খুঁজে পাই না। যাক, এটা কোনো বড় কথা না। হায়দার, তোমার সঙ্গে কথা বলে আমার চমৎকার আমার ভালো লেগেছে, বহুদিন পরে বসলাম, চমৎকার লাগলো। অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। আমার উদ্দেশ্যই ছিল আজকে এই চেনামুখ দুঃখ সুখ থেকে একটি কথা জানার জন্যে, সেটা হলো শিল্পীদের তাদের মনের কষ্ট, দুঃখ, ভালো লাগা, শান্তি লাগা সব কিছু জানতে পারাটাও কিন্তু একটি ভাগ্যের ব্যাপার। তারা সবসময় বলতেও চায় না, দুঃখকে তারা বুকে চেপে ধরে রাখে, আর মানুষকে দেখে আমি শান্তিতে বহু সুখে আছি। হায়দার হোসেন, আমি আজকে তোমার থেকে বিদায় নিয়ে, দর্শকদের থেকে বিদায় নিব। আশা করি আপনারা হায়দারকে আজকে নতুনভাবে চিনলেন, তার মনের কথাগুলো শুনলেন। আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়ে বলতে চাই, আমাদের হায়দার হোসেনকে আল্লাহ তাআলা অনেক দিন বাঁচিয়ে রাখুক, অনেক সুন্দর সুন্দর কথার সুরের গান তৈরি করুক, আমাদের মন ভরিয়ে দিক। হায়দারের লেটেস্ট গান যেটি আসছে, সে সুস্থ সুন্দর একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়। আমরা হায়দার হোসেনের শুভকামনা করে আজকের জন্য বিদায়।